তাহলে আজকের টপিক হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ঠিক আছে, এখান থেকে তোমরা জানো যে 1 থেকে 2 3 নাম্বার প্রত্যেকটা পরীক্ষাতে আসে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সেহেতু এই চ্যাপ্টারটাকে ভালো করে করে থাকলে তোমরা পরীক্ষাতে নিশ্চয়ই 1-2 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে কী কী ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তালিকা করে দিয়েছি, একদম সেগুলোই পড়ে যাবে, বেশি কিছু পড়ার দরকার নেই। যেগুলো বলবো সেগুলো তোমরা দেখে যাও। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতেই কিছু না কিছু পাবে, স্টেট পিএসসি বলো, সেন্ট্রাল পরীক্ষা বলো, সমস্ত কিছুতেই আসবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা কে করেছে? না হচ্ছে অ্যালান অক্টাভিয়াম হিউম। এটা প্রথমেই মনে রাখবে, অ্যালান অক্টাভিয়াম হিউম। খুব সহজে আমরা দেখব, ঠিক আছে, খুব সহজ করে খুব আস্তে আস্তে বিষয়গুলো দেখব। অ্যালান অক্টাভিয়াম হিউম, তাকে কি বলা হয়? না ফাদার অফ কংগ্রেস বলা হয়, ফাদার অফ কংগ্রেস। ঠিক আছে, তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল কি হচ্ছে? না 1885। ঠিক আছে, 1885। এগুলো অবশ্যই দেখবে এবং মাথায় রাখবে। 28 ডিসেম্বর। ঠিক আছে, তাহলে 1885 সালে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। সেটার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়াম হিউম এবং প্রথম সভাপতি হচ্ছে সেখানে বাঙালি, সেটা হচ্ছে ইউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই যে অধিবেশন, প্রথম অধিবেশন কোথায় বসে? না বোম্বের যে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, সেখানে বসছে প্রথম অধিবেশন। সেখানে এটা সাধারণত পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেহেতু কলেরা মহামারী দেখা দিয়েছিল, সেই জন্য সেটা স্থান পরিবর্তন করে এই বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে করা হয়, প্রথম অধিবেশনটা বসে। ঠিক আছে, তো তৎকালীন যে ভাইসরয়, পরীক্ষাতে প্রায় কোশ্চেন থাকে যে জাতীয় কংগ্রেসের সময় বা তৎকালীন ভাইসরয় কে ছিলেন? না লর্ড ডাফরিন। ঠিক আছে, তিনিই বলেছিলেন এই যে জাতীয় কংগ্রেসকে কি বলেছেন? না অনুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে বিদ্রূপ করেছিলেন। এটা পরীক্ষাতে এটাও দেয় যে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে কে অভিহিত করে জাতীয় কংগ্রেসকে, তখন বলবে লর্ড ডাফরিন। বোঝা গেছে? এইটুকু এখানে পয়েন্ট আকারে আমি বললাম, বাকিগুলো আমি পুরো টেবিল আকারে সাজিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখো। ঠিক আছে, চলো দেখো, এখানে এখানে আমি সালগুলো লিখে দিয়েছি। এটা ফার্স্ট অধিবেশন, সেটা কোথায় হয়েছে আমি বললাম, এটা হচ্ছে বোম্বে। ঠিক আছে, মানে মুম্বাই হয়েছে। তো বোম্বেতে যখন হচ্ছে তখন প্রথম সভাপতিকে, এটা সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বলে দিয়েছি। তো এটা কেন গুরুত্বপূর্ণ? না এটা হচ্ছে প্রথম অধিবেশন, তার জন্য গুরুত্বপূর্ণ। কোথায় হয়েছিল সেটাও বললাম, যে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, এটা প্রথম অনুষ্ঠিত হয়। মাত্র 72 জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, এটাও পরীক্ষাতে থাকে। কতজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন? না 72 জন, 72 জন। আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, এইগুলো মানে এই সাধারণ জিনিসগুলোই পরীক্ষার সময় আসবে আর তোমরা কনফিউজ হবে। এখানে দেখো 1885 মনে রাখো। সেকেন্ড অধিবেশন দেখো 1886, সেটা কোথায় বসছে? না কলকাতা। এগুলোই কোশ্চেন থাকবে যে প্রথম অধিবেশন কোথায় বসে, দ্বিতীয় অধিবেশন কোথায় বসে, তৃতীয় অধিবেশন কোথায় বসে এবং চতুর্থ অধিবেশন কোথায় বসে। এগুলো হচ্ছে, আর কিছু ইম্পর্টেন্ট অধিবেশন আছে সেগুলো আমি ডিসকাস করব। তাহলে সেকেন্ড অধিবেশন হচ্ছে কলকাতা, তার যে সভাপতি কে ছিলেন? না দাদাভাই নওরোজি। তাহলে এটা দ্বিতীয় অধিবেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই দাদাভাই নওরোজি কিন্তু মোট তিনবার কোন কোন? না 1886, 1893 এবং 1906। এগুলো মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, কিন্তু তুমি মোট 3বার তিনি হয়েছিলেন সভাপতি, 3বার সবচেয়ে বেশি। আর তার সাথে সাথে আরেকজন, সেটা হচ্ছে জওহরলাল নেহরু, তিনিও 3বার সভাপতি হয়েছিলেন বিভিন্ন অধিবেশনে। সেখানে 1929 আছে,
1936 আছে এবং 1937 আছে। এটা মনে রাখবে, আমি পরে আসছি এগুলো 1929 কেন ইম্পর্টেন্ট সেগুলো আসছি। ঠিক আছে, এখন আমরা দেখলাম ফার্স্ট অধিবেশন 1885, সেকেন্ড হচ্ছে 1886। বোঝা গেছে? এবার দেখো 3 নাম্বার, 3 নাম্বার যে অধিবেশন, তৃতীয় অধিবেশন 1887-তে হচ্ছে। কোথায় হচ্ছে? না মাদ্রাজে হচ্ছে। সেখানে কে আছে, কে সভাপতি? না বদরুদ্দিন তয়বজি। তিনি হচ্ছেন। এটা কেন ইম্পর্টেন্ট, এখান থেকে একটা যেটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? তখন এটা পরীক্ষায় কোশ্চেন থাকবে, তখন এটা হবে বদরুদ্দিন তয়বজি। বারবার বলছি, এটা হচ্ছে মুসলিম সভাপতি প্রথম। ওকে, সেটা হচ্ছে 1887। বোঝা গেছে? আর এটা তৃতীয় অধিবেশন, 3 নাম্বার। আর এটা হচ্ছে 1888। অধিবেশন কোথায় বসছে? না এলাহাবাদ। ঠিক আছে, সেখানে এটা ইম্পর্টেন্ট কেন? না জর্জ ইউল এটার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না তিনি হচ্ছেন প্রথম ইংরেজ সভাপতি। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম কি? তখন এটা বলা হবে জর্জ ইউল। এটা প্রায় কোশ্চেন থাকে, এগুলো মনে রাখো। 1888 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা 4th অধিবেশন, জাতীয় কংগ্রেসের 4র্থ অধিবেশন, যেটা এলাহাবাদে বসছে। সেখানে জর্জ ইউল হচ্ছে প্রথম ইংরেজ সভাপতি। ঠিক আছে, এবার যেগুলো আমি আলোচনা করব সেগুলো কোশ্চান বেসিসে প্রায় এই কোশ্চানগুলো পড়ে থাকে, সেই জন্য এগুলো ইম্পর্টেন্ট এবং ঐতিহাসিক গুরুত্বও রয়েছে, সেই জন্য ইম্পর্টেন্ট। দেখো 1896 সালটা কেন, এই অধিবেশনটা কেন ইম্পর্টেন্ট? না এই অধিবেশনে যেটা হচ্ছে কলকাতায় বসছে 1896-এ, সেটা হচ্ছে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। প্রথমবার বন্দে মাতরম গান, এটা কার? বন্দে মাতরম গানটি না বঙ্কিমচন্দ্রের। ঠিক আছে, সে তার যে এই গানটি প্রথমবার গাওয়া হচ্ছে কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কত সালে? না 1896 সাল, 1896। সেখানে সভাপতি কে ছিলেন? না রহিমতুল্লাহ সাহানি। এইভাবে পড়ো, মনে থাকবে। আর ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা শেষ পর্যন্ত যদি দেখতে পারো তাহলে আমি বলবো যে যে কোনো পরীক্ষায় তোমরা যে কোনো কোশ্চেন যাই পড়ুক না কেন জাতীয় কংগ্রেস থেকে, সব করে আসতে পারবে। ঠিক আছে, কোনো পরীক্ষাতে তোমরা আটকাবে না। নেক্সট দেখো 1905, এটা তো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বঙ্গভঙ্গ, আমরা জানি 1905। এবারে সেই যে 1905-এ একটা অধিবেশন হচ্ছে জাতীয় কংগ্রেসের, সেটা কোথায় হয়েছিল? না বেনারস অধিবেশন, বেনারসে হয়েছিল। কোথায়? কার সভাপতিতে? না গোপাল কৃষ্ণ গোখলে। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সমর্থন জানানো হয় এই অধিবেশনে। বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনের, সেটাকে সমর্থন জানানো হচ্ছে। তাহলে 1905 এই জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 1905-এর যে বেনারস অধিবেশন, 1905-এর যে জাতীয় কংগ্রেস অধিবেশন, সেটা হয়েছিল বেনারসে। ঠিক আছে, গোখলের নেতৃত্বে বা গোখলের সভাপতিত্বে। নেক্সট দেখো 1906 কেন ইম্পর্টেন্ট? না সেটা হচ্ছে কলকাতায় অধিবেশনটা বসছে। এবং এটা ইম্পর্টেন্ট এই জন্য, এই যে প্রথমবার এই স্বরাজ শব্দটা ব্যবহার করা হয়, স্বরাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বরাজ শব্দটি প্রথম কোন অধিবেশনে ব্যবহার করা হয়? না কলকাতার অধিবেশনে, সেটা হচ্ছে 1906। সেখানে সভাপতি কে ছিলেন? এই যে দাদাভাই নওরোজি। আর আমি বলেছিলাম দাদাভাই নওরোজি মোট তিনবার, ঠিক আছে, সভাপতি হয়েছেন। কোন কোন সেগুলো আমি বলে দিয়েছি আগে, একবার দেখে নেবে ভিডিওটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার দেখো 1907, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না এটা হচ্ছে সুরাটে হচ্ছে এই 1907-এর যে অধিবেশন, জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেখানে সেটাকে বলা হচ্ছে সুরাট বিভাজন। কেন সুরাট বিভাজন বলা হচ্ছে? না কংগ্রেস সেই সময়, কংগ্রেসের যে নরমপন্থী এবং যে চরমপন্থী, এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই জন্য ইম্পর্টেন্ট। বলবে কোন অধিবেশনে? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা হচ্ছে সুরাট অধিবেশনে। সেখানে নরমপন্থী এবং চরমপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য একে সুরাট স্প্লিটও বলা হয়ে থাকে। রাসবিহারী ঘোষ, এটা খুব গুলায়। রাসবিহারী ঘোষ মানে সেই সময় যে সভাপতি ছিলেন সেখানে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, সেই সময় রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। 1907
মনে থাকবে। নেক্সট দেখো 1911, যেটা কলকাতার অধিবেশন, সেখানে বি.এন. ধর। এটা কেন ইম্পর্টেন্ট? 1911 এই সালটা তোমরা অবশ্যই মনে রাখবে। কেন মনে রাখবে না? প্রথমবার জনগণ মন সব গানটি গাওয়া হয়। প্রথমবার জনগণ মন গানটি গাওয়া হচ্ছে। জাতীয় সঙ্গীত প্রথমবার গাওয়া হচ্ছে কোন অধিবেশনে? না কলকাতার অধিবেশনে। কত সালে? না 1911 সালে। এটা মনে রাখবে, ঠিক আছে। আগেরটা ছিল বন্দে মাতরম, আর এটা হচ্ছে জনগণ মন। মনে থাকবে। নেক্সট দেখো 1916, সেখানে হচ্ছে লখনৌ অধিবেশন, সেখানে অম্বিকাচরণ মজুমদার। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট 1916? 1916 এই কারণে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখানে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতা হচ্ছে। আর ঠিক আরেকটা জিনিস, সেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীতে আবার মিলন হচ্ছে, আবার তারা বন্ধুত্ব মানে জোড়া লাগছে, নরমপন্থী এবং চরমপন্থী। কোন অধিবেশনে? তারা লখনৌ অধিবেশনে। এই জন্য গুরুত্বপূর্ণ, 1916 সালে অম্বিকাচরণ ছিলেন সভাপতি এবং সেই সময় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা সমঝোতা হচ্ছে এবং নরমপন্থী এবং চরমপন্থীর আবার মিলন ঘটছে, ঠিক আছে। 1916 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো 1917। 1917টা কেন ইম্পর্টেন্ট? না এখানে হচ্ছে এনি বেসান্ত, এই নামটা তো অবশ্যই মনে রাখবে। কলকাতার অধিবেশন হচ্ছে, কলকাতায় অধিবেশন হচ্ছে 1917 সালে। সেখানে কেন ইম্পর্টেন্ট এনি বেসান্ত? না কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। কতবার যে পরীক্ষায় কোশ্চেন থাকে তোমরা গোলাও, আসছি কেন গোলাচ্ছ। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় তাহলে সেটা হবে এনি বেসান্ত। আর যদি ভারতের কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলা হয় তখন হবে সরোজিনী নাইডু। আমি আসছি, ওটাও আসবো। সেটা 1917 সালে, আগে দেখে নাও। অ্যানি বেসান্ত ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। মনে থাকবে। চলো নেক্সট দেখো, এবারে 1924-এ চলে আসো। 1924 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। এই একমাত্র একটাই অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতি হয়েছিলেন, ঠিক আছে। 1924, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। গান্ধীজি একবার মাত্র এই অধিবেশনে সভাপতি হন, ঠিক আছে। তাহলে কোন অধিবেশনে? না বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতি ছিলেন। কত সাল? না 1924। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো 1925। 1925-এ কানপুর। 1925 হচ্ছে কানপুর। এই যে সরোজিনী নাইডু একটু আগে বললাম, ইনি হচ্ছেন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রথম ভারতীয় বললেই হবে সরোজিনী নাইডু, এটা গোলাবে না। সরোজিনী নাইডু, ঠিক আছে। 1925। 1925 হচ্ছে কানপুর অধিবেশন যেটা হয়েছিল, সেখানে সরোজিনী নাইডু। মনে থাকবে, মনে রাখতেই হবে, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 1929। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না এটা হচ্ছে লাহোর অধিবেশন। এই লাহোর অধিবেশনে এই জওহরলাল নেহরুর নাম আসবে। জওহরলাল নেহরু তিনি সভাপতি হয়েছেন এবং সেখানেই পূর্ণ স্বরাজ এই প্রস্তাব পাস হচ্ছে। পূর্ণ স্বরাজের প্রস্তাব কোন অধিবেশনে পাস হয়? লাহোর অধিবেশন। কত সাল? 1929। এখানে এই যে 26শে জানুয়ারি, এই স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালন করছে। সালটা হচ্ছে 1930, মনে রাখবে, ঠিক আছে। 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করছে। নেক্সট হচ্ছে কি 1931। দেখো 1931 কেন ইম্পর্ট্যান্ট? এই যে 1931-এর করাচি অধিবেশন, এখানে কেন ইম্পর্ট্যান্ট? না এখানেই বল্লভভাই প্যাটেল সভাপতি থাকছেন এবং এখানেই এই ফান্ডামেন্টাল রাইটস এই সংক্রান্ত প্রস্তাব পাস হয়। শুধু মৌলিক অধিকার নয়, তার সাথে সাথে ইকোনমিক পলিসি, যেটা অর্থনৈতিক নীতি এখানেই গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর ইকোনমিক পলিসি এখানে এই অধিবেশনে, করাচি অধিবেশন, সেখানে গ্রহণ করা হচ্ছে বা পাস হচ্ছে। এই জন্যই এই করাচি যে অধিবেশন 1931 সাল বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে, তার জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন থাকে যে ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত প্রস্তাব পাস হয় কোন অধিবেশনে, তখন তোমরা সরাসরি চলে যাবে করাচি অধিবেশন। কত সালে? না 1931, মনে থাকবে। নেক্সট দেখো ফৈজপুর, এই জায়গাটা অবশ্যই মনে রাখবে, মহারাষ্ট্র। কেন? না 1937 সাল, সেখানে জওহরলাল নেহরু কী করছেন, তার সভাপতি,
কে সভাপতি ছিলেন না সেই সময় জওহরলাল নেহরু। তিনি প্রথমবার বলা হচ্ছে গ্রামে বা পল্লী অঞ্চলে এই অধিবেশনটাকে ডাকছেন বা সেইখানে বসছে। এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা মনে রাখবে, ফৈজপুর, ঠিক আছে। এবং এখানেই প্রথম জাতীয় কৃষিনীতি গ্রহণ করা হচ্ছে। তাহলে 1937 ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট, যেখানে জওহরলাল নেহরু সভাপতি থাকছেন এবং প্রথমবার পল্লী বা গ্রামে এই অধিবেশনটা বসছে, সেটা হচ্ছে ফৈজপুর, ঠিক আছে, ফৈজপুর অধিবেশন, ঠিক আছে। নেক্সট, এবার আরেক কিছু আছে, সেগুলো একটু দেখে নাও। তারপর 1938 যেটা হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি থাকছেন। হ্যাঁ, এই যে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি হচ্ছেন এই হরিপুরা অধিবেশনের। কত সাল না 1938। এইটা কেন ইম্পর্টেন্ট না, সুভাষচন্দ্র বসু আছেই মানে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 1938, ঠিক আছে, যেটা এইখানেই ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হচ্ছে। এটাও পরীক্ষায় থাকে। ন্যাশনাল প্ল্যানিং কমিটি কোন অধিবেশনে গঠন করা হয়? 1938 হরিপুরা অধিবেশন। সেখানে সুভাষচন্দ্র বসু সভাপতি থাকছেন, ঠিক আছে, এটা পরীক্ষায় থাকে। এবং নেক্সট দেখো 1939, সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। এখানেও সুভাষচন্দ্র বসু, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কেমন না, গান্ধীজি মনোনীত যে প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে তিনি জয়ী হচ্ছেন, কিন্তু জয়ী হলে কি হবে, পট্টবী সীতারামাইয়াকে হারাচ্ছেন, তিনি জয়ী হচ্ছেন, কিন্তু পরে তিনি পদত্যাগ করে দিচ্ছেন, ঠিক আছে, সুভাষচন্দ্র বসু কিন্তু থাকছেন না, সভাপতি পদের থেকে পদত্যাগ করছেন। তাহলে এই দুটো মনে রাখবে, সুভাষচন্দ্র বসুর একটা হরিপুরা আর একটা ত্রিপুরী, এই দুটো অধিবেশনে সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে, 1938 এবং 1939, মনে থাকবে। নেক্সট হচ্ছে 1946, প্রায় স্বাধীনতার কাছাকাছি, ঠিক আছে, এবং সেটা হচ্ছে মিরাটে বসছে অধিবেশনটা। সেখানে জেবি কৃপালিনী, মোস্ট ইম্পর্ট্যান্ট, জেবি কৃপালিনী 1946-এ স্বাধীনতার সময় তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, ঠিক আছে, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। স্বাধীনতার আগে তিনি ছিলেন সভাপতি সেই সময়। মিরাট অধিবেশন, জেবি কৃপালিনী নামটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, এবারে কিছু তথ্যগুলো আমি এখানে লিখে দিয়েছি। সেই তথ্যগুলো হচ্ছে মহিলা সভাপতির নামগুলো আমরা দেখতে পেয়েছি। তো এখানে দুজনের নাম আমি বলেছিলাম, 1917 অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি, এবং 1925 সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এদের গ্যাপগুলো কিন্তু 8 বছর করে, ঠিক আছে। 1917-এর পর 1925 সরোজিনী নাইডু আসছে, এবং তারপরে আরও 8 বছর পর 1933 সেখানে নেলি সেনগুপ্ত তৃতীয় মহিলা, যিনি বাঙালি মহিলা, তিনি সভাপতি হচ্ছেন। এটাও পরীক্ষায় কোশ্চেন থাকছে আজকাল, একটু ভেতর থেকে যদি কোশ্চেন থাকে তখন নেলি সেনগুপ্তের নাম আসবে, যে প্রথম বাঙালি বা তৃতীয় মহিলা সভাপতির নাম বলো, সেটা হচ্ছে নেলি সেনগুপ্ত, ঠিক আছে, 1933 সাল। তাহলে 1917, 1925 এবং 1933 এই তিনজন মহিলা সভাপতির নাম আমরা পাচ্ছি জাতীয় কংগ্রেসে, ঠিক আছে। এবার যে গানগুলো গাওয়া হয়েছে, আমি একটু আগেও বললাম ওই টেবিল আকারে, যেখানে বন্দে মাতরম গান কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছে 1896 সাল। তারপরে জনগণ মন বললাম 1911, ঠিক আছে। এইটা বলিনি যে আমার সোনার বাংলা, এইটা কোন অধিবেশনে গাওয়া হয়েছে, নির্দিষ্ট কোনো তথ্য নেই। 1905 বঙ্গভঙ্গের সময়, সেই সময় আমার সোনার বাংলা গানটা গাওয়া হচ্ছে, ঠিক আছে, রবি ঠাকুরের। আর এটাও রবি ঠাকুর, এটা হচ্ছে বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্রের, মনে থাকবে। নেক্সট দেখো, এবার সুভাষচন্দ্র বসু তো তোমরা জানোই যে এটা ইম্পর্টেন্ট থাকেই প্রত্যেকটা পরীক্ষার জন্য, এগুলো বলে দিয়েছিলাম, তাও আরেকবার বলছি। 1938 এবং 1939, ঠিক আছে, এটা হচ্ছে এর সময়কালটা। তিনি সভাপতি ছিলেন, পরে পদত্যাগ করছেন। যে ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির সাথে মতভেদের কারণে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং সভাপতি পদ থেকে, এবং তিনি কি করছেন না ফরওয়ার্ড ব্লক, এটা মনে রাখবে, ফরওয়ার্ড ব্লক
তৈরি করছেন। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? না সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক তৈরি করছেন। এবার কি, মানে যেহেতু সুভাষচন্দ্র বসু ত্যাগ করছেন, হ্যাঁ, তো গান্ধীজিটাও আমরা দেখে রাখি 1934 সাল সদস্য পদ ত্যাগ করেছিলেন। তারপরে কি না, তিনি সারা জীবনে একবারই মাত্র সভাপতি হয়েছিলেন, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924 সালে। আমি ওখানে টেবিল আকারে তোমাদেরকে আগেই বলেছি, আরেকবার বললাম, মনে রাখবে বেলগাঁও অধিবেশন। আর গান্ধীজির হয়ে 1939 সালে যে ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়া লড়েছিলেন, এটাও আমরা দেখলাম। সীতারামাইয়া গান্ধীজির হয়ে সেই অধিবেশনে পট্টবী সীতারামাইয়া লড়ছিলেন কার বিরুদ্ধে? না সুভাষচন্দ্র বসুর সঙ্গে, এবং তার কাছে হেরে যান। ঠিক আছে, এবারে দেখো মহাত্মা গান্ধী 1920, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, যেটা নন কর্পোরেশন মুভমেন্ট প্রস্তাব প্রথম গৃহীত হচ্ছে এই 1920 কলকাতার অধিবেশনে। সেখানে সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এগুলোই পরীক্ষায় থাকবে, যে নন কর্পোরেশন মুভমেন্টের সময় বা অসহযোগ আন্দোলনের সময় বা প্রস্তাব যখন গৃহীত হচ্ছে, তখন কোন অধিবেশনে? না 1920। তখন সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। এবং 1923 সালে দিল্লি, এটা দেখে নাও যে আবুল কালাম আজাদ, এটা একটা শর্ট কোশ্চেন থাকে, যে 35 বছরে বয়সে সভাপতি হচ্ছেন, আর তিনিই হচ্ছেন কংগ্রেসের কনিষ্ঠতম ইয়ংগেস্ট সভাপতি। তাহলে আবুল কালাম আজাদ নামটা মনে রাখলে হবে, যদি এই সালটা ভুলেও যাও তো কোনো ব্যাপার নেই। আবুল কালাম আজাদ 1923 মনে থাকবে, তিনি হচ্ছেন কনিষ্ঠতম, জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি। ঠিক আছে, চলো নেক্সট। এবার কিছু রয়েছে যেগুলো হচ্ছে উক্তি বা তকমা কিছু রয়েছে, সেগুলো পরীক্ষায় প্রায় আসে। দেখো লর্ড ডাফরিন, এই লর্ড ডাফরিন এই যে জাতীয় কংগ্রেসকে কি বলেছেন, আমি আগেও বললাম শুরু হতেই, আনুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে বিদ্রুপ করেছে জাতীয় কংগ্রেসকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট লর্ড ডাফরিন। নেক্সট হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জন কি বলছেন কংগ্রেসকে? না কংগ্রেস তার পতনের দিকে এগিয়ে যাচ্ছে, কংগ্রেস পতনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং ভারতে আমার একটি বড় ইচ্ছা হলো যে একে শান্তিপূর্ণভাবে মরতে সাহায্য করা, শান্তিপূর্ণভাবে মরতে সাহায্য করা, এটা বলেছেন লর্ড কার্জন। আর এইটা তো ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কংগ্রেস সম্মেলন হলো 3 দিনের তামাশা। 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট, অশ্বিনী কুমার দত্তের নাম মনে রাখবে। তিনি বলেছেন 3 দিনের তামাশা কংগ্রেস সম্মেলনকে। নেক্সট হচ্ছে আর কি, দেখো যে কংগ্রেস হলো ভিক্ষুক সংস্থা, বেগিং ইনস্টিটিউট, কে বলেছেন? না অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, মনে রাখবে অরবিন্দ ঘোষ বলেছেন কংগ্রেস হচ্ছে ভিক্ষুক সংস্থা। নেক্সট হচ্ছে শান্তিপূর্ণভাবে মৃত্যু, পিসফুল ডিমাইজ, এটা কে বলেছেন? না লর্ড কার্জন বলেছেন। কংগ্রেসের মৃত্যু দেখতে চান তিনি, সেই সময় তিনি এটা বলছেন, শান্তিপূর্ণভাবে মৃত্যু। আর তারপর দেখো প্রার্থনা ও আবেদনের রাজনীতি, যেটা পলিটিক্স অফ পিটিশন, এইটা অ্যাকচুয়ালি এই যে চরমপন্থীরা যে সমস্ত নেতারা রয়েছেন, সেই চরমপন্থী নেতারা, বিশেষ করে তিলক, লাজপত রায়, এরা এই নরমপন্থীদের যারা রয়েছে জাতীয় কংগ্রেসের যে নরমপন্থী নেতা বা নরমপন্থী যারা ছিলেন, তাদেরকে সমালোচনা করার জন্য এই কথাটা বলতেন, যে প্রার্থনা ও আবেদনের রাজনীতি, পলিটিক্স অফ পিটিশন। ঠিক আছে, পলিটিক্স অফ পিটিশন এইটা। আর কি, আর এইটা একটু মনে রাখো, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, সেটা হচ্ছে কংগ্রেস সম্মেলন হলো বার্ষিক মেলা। এটা বছর বছর হচ্ছে, বছর বছর মেলা হচ্ছে, সেটা বলছেন কে? মেলা খেলা করে দিয়েছে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক বলছেন যে কংগ্রেস সম্মেলনকে, এই যে কংগ্রেস সম্মেলন হচ্ছে বার্ষিক মেলা। তার সাথে সাথে আরেকটা বলছে বছরে একবার ব্যাঙের মতো ডাকলে কিছু হবে না, এটাও বলেছেন। ঠিক আছে, এইরকম বিষয়গুলো পরীক্ষাতে আজকাল দিচ্ছে, এই জন্য এগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়, তাই সুতরাং একটুখানি এটা পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু জিনিস আমি দিয়েছি, সেটা এগুলো পরীক্ষায় থাকছে। যে আমরা দেখলাম কলকাতাতে অনেকবার হয়েছে, সবচেয়ে বেশিবার যে অধিবেশন যদি বলা হয় যে কোথায় হয়েছে, তো কলকাতার নাম আসবে। কলকাতাতে 10 বার হয়েছে অধিবেশন বিভিন্ন সময়ে। সালগুলো মনে রাখতে পারবে না, তুমি মনে রাখো 10 বার হয়েছে কলকাতায়, 10 বার।
আর তারপরে বোম্বে এবং মাদ্রাজ এই অধিবেশন বসছে। তারপরে কিছু এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখার জন্য একমাত্র ইংরেজ যিনি দুবার সভাপতি হয়েছিলেন তার নাম হচ্ছে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। 1889 এবং 1910, 1889 এবং 1910 এই দুইবার হয়েছে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, ইংরেজ। তারপরে কি ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়া, এটা মানে করা হয় 1889 সালে, সেটা লন্ডনে করা হচ্ছে। কেন করা হচ্ছে না, কংগ্রেস হয়ে প্রচার করার জন্য এটা তৈরি করা হয়েছিল। যে কংগ্রেসও তো প্রচার চায় ইন্টারন্যাশনাল জায়গায়, তো সেটা লন্ডনে গিয়ে কী করবে না, ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়া গড়ে তোলা হচ্ছে। সেখানে উইলিয়াম ডিগবি ছিলেন এর সম্পাদক। উইলিয়াম ডিগবি পরীক্ষায় কোশ্চান দিয়ে দেয়, যদি খুব ভিতর থেকে কোশ্চান হয় তাহলে উইলিয়াম ডিগবি তিনি মানে ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ার সম্পাদককে তখন তোমরা বলবে উইলিয়াম ডিগবি। তো স্টেট পিসিএসের ক্ষেত্রে এগুলো থাকে সাধারণত, পিএসসির ক্ষেত্রে। আর এবারে দেখো এই যে নরমপন্থী চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এগুলো আমরা বলছিলাম শুরুতে। তো সেইখানে নরমপন্থী আর চরমপন্থীর বিষয়টা একটু জেনে নাও। নরমপন্থী হচ্ছে মডারেট আর চরমপন্থী হচ্ছে এক্সট্রিমিস্ট। এই যে সময়কালে এই 1885 থেকে 1905-এর মধ্যে এই নরমপন্থী এবং 1905 থেকে 1919, এইটা বললাম এই কারণেই যে এই সময় পিরিয়ডের মধ্যে মানে এদের মানে কি বলবো, এদের রমরমা বলতে পারো। নরমপন্থী এরা ব্রিটিশদের উপর বিশ্বাস রাখতেন, আবেদন নিবেদনের মাধ্যমে দাবি আদায় করতে চাইছেন। হ্যাঁ, কিন্তু চরমপন্থীরা উল্টো, সেখানে তারা চাইছেন না আমরা এটা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে কিছু করব। তো নরমপন্থী নেতাগুলোর নাম একটু মনে রাখো, কারণ এগুলোও পরীক্ষায় থাকে। কোনো একটা নেতার নাম আলাদা দেওয়া থাকবে, সেখানে বলবে কে নরমপন্থীর নেতা নন বা নরমপন্থীর মধ্যে নয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নরমপন্থী আর এইগুলো হচ্ছে চরমপন্থী। তার নরমপন্থীর মধ্যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা প্রথমেই দেখলাম, প্রথম সভাপতি ছিলেন। ইউসি ব্যানার্জি, হ্যাঁ। তারপরে হচ্ছে দাদাভাই নরজিকে নরমপন্থী নেতার মধ্যে আমরা রাখছি, দাদাভাই নরজি, যাকে আমরা জানি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে, ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, যেটা মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসাবে আমরা জানি। এটাও পরীক্ষাতে কোশ্চেন থাকে যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন, তখন গোপাল কৃষ্ণ গোখলে হবে অ্যান্সার। তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন নরমপন্থী নেতা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা কী নামে চিনি, রাষ্ট্রগুরু নামে চিনি। এটাও পরীক্ষাতে কোশ্চেন থাকে, রাষ্ট্রগুরু নামে পরিচিত কে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে ফিরোজ শাহ মেহতা, মদন মোহন মালব্য, বদরুদ্দিন তয়বজি, তারপরে আনন্দমোহন বসু, এদের নামগুলো অবশ্যই মনে রাখবে। এগুলো হচ্ছে নরমপন্থী, মডারেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে চরমপন্থী, এক্সট্রিমিস্ট। এরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বরাজ এবং বয়কট, এরা স্বদেশী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, স্বদেশী আন্দোলনে, ঠিক আছে। এরা বলছে সবটাই আমরা ওই আবেদন নিবেদন নয়, আমরা আন্দোলন করব। তো সেখানে বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, যাকে আমরা লাল বাল পাল নামে আমরা চিনি, ঠিক আছে। তো তারা হচ্ছেন সবার উপরে চরমপন্থী। যেমন বালগঙ্গাধর তিলককে আমরা কী নামে চিনি, লোকমান্য বলা হয়। তার বিখ্যাত উক্তি একটা ছিল, সেটা হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট। এটাও পরীক্ষাতে কোশ্চেন থাকে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা কে বলেছেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক, তিনি লোকমান্য নামে পরিচিত। আবার লালা লাজপত রায়, তাকে আমরা জানি পাঞ্জাব কেশরী নামে, ঠিক আছে। আর কি বিপিনচন্দ্র পাল, তিনি হচ্ছেন বাংলার নেতা। আর শেষে আরেকজনের নাম মনে রাখবে, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ, তিনি হচ্ছেন পরে ঋষি অরবিন্দ হয়েছিলেন। তো অরবিন্দ ঘোষের নামটাও পরীক্ষায় থাকে, বিশেষ করে অরবিন্দ ঘোষের নামটা পরীক্ষায় দিচ্ছে, কারণ এটা মনে থাকে অনেকেরই, কিন্তু এটা মনে থাকবে না। তিনি হচ্ছেন চরমপন্থী নেতা, চরমপন্থী দলের, ঠিক আছে। তো এই নরমপন্থী নরমপন্থীদের এইটা পরীক্ষা থাকছে এখন 3P, এই 3P পদ্ধতি, 3P নীতি এরা মেনে চলছে। কি 3P নীতি না, প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্ট। সেই প্রোটেস্টটা কেমন হবে, মৃদু প্রতিবাদ হবে, খুব বেশি নয়। সেখানে তারা প্রার্থনা, আবেদন এইসব করবে, প্রেয়ার করবে, পিটিশন আবেদন জমা করবে, আবেদন করবে, হ্যাঁ, আবেদন নিবেদন, আর তার সাথে হালকা প্রতিবাদ করবে, মৃদু প্রতিবাদ করবে। এই নীতিতে তারা বিশ্বাসী ছিলেন, ঠিক আছে।
এবং ব্রিটিশদের ন্যায় বিচারের বিশ্বাসী ছিলেন এরা। কিন্তু চরমপন্থী তার উল্টো, ঠিক আছে, চরমপন্থী তার ঠিক উল্টো। তারা সবসময় বয়কট, ধর্মঘট, হ্যাঁ, সরাসরি গণ আন্দোলন, হ্যাঁ, এই সমস্তর উপরে বিশ্বাসী, এবং এরা স্বনির্ভরতায় বিশ্বাসী। এক কথায় কি বলা যায় যে নরমপন্থীরা চলতো আইনি পথে, আর চরমপন্থীরা সবসময় আন্দোলনেরকে বেছে নিয়েছিল। ঠিক আছে, চলো এইখানে কিছু আমি ছক করে দিয়েছি যাতে তোমাদের সুবিধার্থে। কি সুবিধার্থে না, এই যে যে শর্ট কোশ্চেনগুলো থাকে প্রায়, ঠিক আছে, যেমন হচ্ছে প্রথম পার্সি সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের, না সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। সেটা 1886 সাল কলকাতা অধিবেশনে তার নাম জড়িয়ে আছে। তারপরে হচ্ছে প্রথম দক্ষিণ ভারতীয় সভাপতি কে ছিল জাতীয় কংগ্রেসের, না হচ্ছে পি আনন্দ চার্লু 1891 নাগপুর অধিবেশন 1891। তারপরে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম সভাপতি কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম সভাপতি ছিলেন পট্টবি সীতারামাইয়া, স্বাধীন ভারতের প্রথম সভাপতি। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রথমবার গ্রাম্য অধিবেশন কোথায় বসছে, না ফৈজপুরে। আমি এটাও বললাম 1937 ফৈজপুর। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রথম মুসলিম সভাপতির নাম কি, বদরুদ্দিন তয়বজি 1887, এটাও বলেছি, তাও বললাম কারণ এগুলো পরীক্ষায় কোশ্চেন আসছে এবং তোমরাও এখান থেকে কোশ্চেন পেতে পারো। প্রথম ইংরেজ সভাপতির নাম কি, না জর্জ ইউল, তার হচ্ছে 1888 সেই সময়টা এলাহাবাদ অধিবেশন। প্রথম মহিলা সভাপতির নাম কি জাতীয় কংগ্রেসের, না তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত 1917 কলকাতা অধিবেশন। প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি, না হচ্ছে সরোজিনী নাইডু, তার হচ্ছে 1925 কানপুর অধিবেশন। ঠিক আছে, এই সভাপতিত্ব তারা সেই সময় করছেন, এগুলো মনে রাখতে হবে। এবং প্রথম কনিষ্ঠতম সভাপতির নাম কি, না তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ 35 ইয়ার্সে তিনি সভাপতি পদ গ্রহণ করছেন। ঠিক আছে, নেক্সট দেখো, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো, এবার হচ্ছে এই যে জাতীয় কংগ্রেসের আমরা যখন কথা বলছি সেই সময় বিভিন্ন আন্দোলনগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট আন্দোলন হয়েছে, হ্যাঁ, সেই আন্দোলনগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এগুলোর থেকেও তো প্রশ্ন থাকে। না স্বদেশী আন্দোলন সেই সময় 1905 হয়েছে। 1905 কি জাতীয় কংগ্রেসের কি ভূমিকা থাকছে, না বঙ্গভঙ্গের প্রতিবাদে সেই বেনারস অধিবেশনে কী করছে, স্বদেশী এবং বয়কট আন্দোলনের সমর্থন জানাচ্ছে, সেটা হচ্ছে বেনারস অধিবেশন। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে 1905 সময়কালটা এবং বেনারস অধিবেশনটা মনে রাখতে হবে, স্বদেশী আন্দোলনের সময়কালটা, যেহেতু স্বদেশী এবং বয়কট আন্দোলনকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে 1920 অসহযোগ আন্দোলন। এটার জন্য বলছি যে এই আন্দোলনগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। কেন, এইখানে নাগপুর অধিবেশন, সেই সময় নাগপুর অধিবেশনে চূড়ান্ত অনুমোদন পাচ্ছে এবং কংগ্রেস প্রথমবার সরাসরি ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে ডাক দিচ্ছে, এই অসহযোগ আন্দোলন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1930। তাহলে এই সালগুলো অবশ্যই মনে রাখবে। 1930 কি, না আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন কোন অধিবেশনে, না সেই লাহোর অধিবেশন 1929 লাহোর। সেখানে পূর্ণ স্বরাজ এবং লক্ষ্যে এবং ডান্ডি অভিযানের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হচ্ছে, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, তার লাহোর অধিবেশন মনে রাখবে। নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলন, বেনারস অধিবেশনে স্বদেশী আন্দোলন, আর লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলন। নেক্সট হচ্ছে 1940, সেখানে ব্যক্তিগত সত্যাগ্রহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কী হচ্ছিল, না সেখানে ভারতকে জোর করে কী করা হয়েছে, না সামিল করে দেওয়ার প্রতিবাদে সীমিত পরিসরে এই আন্দোলন শুরু করা হচ্ছে। ঠিক আছে, সীমিত পরিসরে এই আন্দোলন শুরু করার ফলে সেই 1940 সেখানে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। পরীক্ষায় কোশ্চেন থাকে যে প্রথম সত্যাগ্রহী কে ছিলেন, প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। ঠিক আছে, আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 1942 সাল। এটা তো তোমরা দেখেইছো পরীক্ষায় কতবার যে এসছে। 1942 সাল কেন, না ভারত ছাড়ো আন্দোলন। সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় যে বোম্বের যে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে ভারত ছাড়ো প্রস্তাব পাস হচ্ছে এবং কংগ্রেসের
সব বড় বড় নেতারা সেই সময় গ্রেপ্তার হয়ে যায় এবং এটা ছিল এই যে ভারত ছাড়ো আন্দোলন, এটাই ছিল চূড়ান্ত লড়াই। এবং 1942 সাল, এটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় সরাসরি কোশ্চেন থেকে ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল না 1942। এবং সেটা ভারত ছাড়ো আন্দোলনে ছাড়ার প্রস্তাব পাস হচ্ছে কোথা থেকে না বোম্বে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে, মনে থাকবে। নেক্সট এখানে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে স্বরাজ্য দল 1923 সালে গঠন করা হচ্ছে। কে করছে না, কংগ্রেসের ভেতর থেকে যে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর যে আইনসভায় প্রবেশ করে লড়াই করার জন্য এটি গঠন করেছেন। তাহলে স্বরাজ্য দল একটু মনে রাখবে, এটা কে গঠন করেন না চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। ঠিক আছে, এবারে আমি এখানে একটু আগের বিষয়টাকে একটু পয়েন্ট আকারে করে দিয়েছি। সুরাট বিভাজন, লখনৌ চুক্তি, কেন দুটো ইম্পর্টেন্ট আমি পরপর দুটো লিখেছি, কারণ হচ্ছে এই কংগ্রেস এই যে চরমপন্থী আর নরমপন্থী বলছিলাম, সেটা সুরাট অধিবেশনেই ভেঙে যাচ্ছে। কংগ্রেসের দুই ভাগে বিভক্ত হচ্ছে। সেখানে রাসবিহারী ঘোষ, এটা হচ্ছে ঘোষ, মনে রাখবে, ঘোষ, বোস নয়, ঘোষ। কংগ্রেসের দুই ভাগে ভাগ হচ্ছে যখন, তখন রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি, এবং এটা হচ্ছে সুরাট অধিবেশনে। তারপরেই যে লখনৌ চুক্তি যখন হয় 1916 সালে, তখন দুই পক্ষ আবার এক হয়ে যাচ্ছে। সেখানে সভাপতিত্ব করছেন অম্বিকাচরণ মজুমদার, মোস্ট ইম্পর্ট্যান্ট, অম্বিকাচরণ মজুমদার, এই দুটোই মনে রাখবে, অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, এবার এখানে আরেকটা দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সময়ে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ, 1940 থেকে 45, প্রায় 6 বছর তিনি সভাপতির পদে ছিলেন। আর প্রথম কার্যনির্বাহী সভাপতির নাম কি, তখন বলবে যে হাকিম আজমল খান। কেন না, তিনি 1921-এর সময় পিরিয়ডটা মনে রাখবে, একটুখানি মনে রাখতেও পারো নাও পারো, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। প্রথম কার্যনির্বাহী সভাপতির নাম বললে হাকিম আজমল খান। তখন চিত্তরঞ্জন দাস কারাবন্দী হয়ে গেছিলেন, তখন সেটা সামলানোর জন্য সভাপতি পদটা তখন তাকে কার্যনির্বাহী সভাপতি হিসাবে গ্রহণ করা হচ্ছে, হাকিম আজমল খানকে। ঠিক আছে, তারপর এই হচ্ছে জাতীয় কংগ্রেসের সমস্ত কিছু বলে দিলাম। তোমাদেরকে এবারে কিছু এমসিকিউ আমি করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এই যেগুলো পড়লে সেগুলো খুব সহজেই তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, চলো এমসিকিউগুলো একটু দেখে নাও। এমসিকিউগুলো প্রথম যেটা, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে করেছিলেন, তোমরা পড়লে সেটা কি হবে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, অ্যালান অ্যাক্টাভিয়াম হিউজ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়, কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়, 1896 কলকাতার অধিবেশনে, তাই তো। চলো নেক্সট দেখো, দেখো এই কোশ্চেনগুলোই পরীক্ষায় দিচ্ছে, যে সুরাট বিভাজন বা সুরাট স্প্লিট, নরমপন্থী চরমপন্থী বিচ্ছেদ কত সালে হয়েছিল, না হচ্ছে 1907, মনে থাকবে, সুরাট অধিবেশন। তারপরে দেখো, মহাত্মা গান্ধী তার জীবনে কতবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, দেখো একবার, দুবার, তিনবার, অনেক কিছু দেওয়া আছে, একবার, বেলগাঁও অধিবেশনে একবারই হয়েছিলেন, 1924। ঠিক আছে, এইভাবেই কোশ্চেন আসবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস বলেছে প্রথম মহিলা সভাপতি, প্রথম, শুধু বলেছে প্রথম মহিলা সভাপতি, তাহলে অ্যানি বেসান্ট। ঠিক আছে, তারপরে দেখো, পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়েছিল, 1920, 24 না 1929 না 1931, 1929 লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি। এটাখানে তোমরা বলো যে এই অধিবেশনে সভাপতি কে ছিলেন, কমেন্টে জানাও। তারপরে দেখো, 1939 সুভাষচন্দ্র বসু পদত্যাগ করার পর কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এটা প্রায় পরীক্ষাতে দেয় এবং তোমরা ভুল করো, সেখানে দেখে হয় তো বলে দেবে পট্টবী সীতারামায়াকে হারিয়েছিলেন বলে তিনি হয়েছিলেন সভাপতি, এটা নয়। এখানে সভাপতি হয়েছিলেন কে, না সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তারপর দেখো, স্বাধীনতার সময় 1947-এ জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, বলো কে ছিলেন, বলতে পারবে, ছিলেন জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনীই ছিলেন। ঠিক আছে, জে.বি. কৃপালিনী। নেক্সট দেখো, এগুলো সবগুলোই করালাম। কংগ্রেসের কনিষ্ঠতম ইয়ংগেস্ট সভাপতি কে ছিলেন,
একটু আগেই বললাম আবুল কালাম আজাদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1906 কলকাতার অধিবেশনে প্রথমবার স্বরাজ শব্দটি ব্যবহার কে করেন না হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, ঠিক আছে, দাদাভাই নওরোজি করেন। নেক্সট হচ্ছে কি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জনগণমন গানটি গাওয়া হয়? জনগণমন গানটি কখন? 1911 কলকাতা অধিবেশনে। তারপরে নিরাপত্তার কপাট বা সেফটি ভালভ তত্ত্বটি কে দিয়েছিলেন? এটা আমি আগে বলিনি, এখন বলে দিচ্ছি। 1905 সালে বেনারস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন না তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে, জি.কে. গোখলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বলেছে, তাহলে প্রথম ভারতীয় বললে কি হবে? সরোজিনী নাইডু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার খদ্দর পরা বাধ্যতামূলক করা হয়েছিল? একটু কঠিন কোশ্চেন হলে এগুলো আসবে। হচ্ছে 1926 গুয়াহাটি। ঠিক আছে, প্রথমবার খদ্দর বা খাদি পরা বাধ্যতামূলক করা হয়। 1931 সালে করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? যে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল না মহাত্মা গান্ধী না সুভাষচন্দ্র বসু? বলো। বল্লভভাই প্যাটেল। করাচি অধিবেশন 1931, মনে থাকবে, বল্লভভাই প্যাটেল। প্রথম কোন অধিবেশনে কংগ্রেস পল্লী অঞ্চলে বা গ্রামে অনুষ্ঠিত হয়েছিল? কোন অধিবেশন না এটা হচ্ছে 1937, যেটা হচ্ছে ফৈজপুর। ঠিক আছে, জওহরলাল নেহরু, মনে পড়ছে? তারপর দেখো 1938 হরিপুরা অধিবেশনে কে সভাপতি ছিলেন? হরিপুরা বলেছে, মনে পড়ছে? হরিপুরা সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু। এই জন্য বলছিলাম এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় থাকে। স্বাধীনতার আগে পর্যন্ত কোন শহরে কংগ্রেস সবচেয়ে বেশি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, নেক্সট দেখো মহাত্মা গান্ধী প্রথমবার কংগ্রেস কোন অধিবেশনে উপস্থিত হয়েছিলেন? কোন অধিবেশনে বলেনি কিন্তু সভাপতি, বলেছে কোন অধিবেশনে উপস্থিত হয়েছিলেন? সেটা হচ্ছে 1901 কলকাতার অধিবেশনে। হ্যাঁ, প্রতিনিধি হিসাবে তিনি এসেছিলেন, কিন্তু সভাপতি হিসাবে নয়, 1901 সালে, 1901। তারপরে দেখো 1923 সালে কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? 35 বছর বয়সে, মাত্র 35 বছর, সেটা তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ। তারপরে নেক্সট দেখো কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এই উক্তিটি কার? অশ্বিনী কুমার দত্তের, বলেছিলাম। নেক্সট দেখো এই কোশ্চেনগুলোই থাকবে প্রায়। 1916 লখনৌ অধিবেশনে যখন নরমপন্থী আর চরমপন্থী এক হয়ে যাচ্ছে, তখন কে সভাপতি ছিলেন? তখন ছিলেন অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, অম্বিকাচরণ মজুমদার। নেক্সট দেখো 1929 সালে ঐতিহাসিক লাহোর অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? না জওহরলাল নেহরু, মোস্ট ইম্পর্ট্যান্ট, জওহরলাল নেহরু লাহোর অধিবেশন, সেটা 1929। 26 হচ্ছে 1906 সালে কলকাতার অধিবেশনে প্রথমবার স্বরাজ শব্দটি কে ব্যবহার করেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটাও মনে পড়ছে তো? দাদাভাই নওরোজি। ঠিক আছে, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কিন্তু এটা স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর যেটা আমি বললাম স্বরাজ আমার জন্মগত অধিকার, ওটা কে বলেছেন বলো, কমেন্ট করে জানাও। স্বাধীনতার আগে টানা 6 বছর কে কংগ্রেসের সভাপতি ছিলেন? আবুল কালাম আজাদ। ঠিক আছে, 6 বছর ছিলেন, 1940 থেকে 1945। তারপরে দেখো 1939 সালে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করার পর কোন দল গঠন করেছিলেন? কোন দল বলেছিলাম? ফরওয়ার্ড ব্লক। দেখো ফরওয়ার্ড ব্লক। তারপরে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে। আর নেক্সট শেষ কোশ্চেন আমাদের, স্বরাজ আমার জন্মগত অধিকার, যেটা তোমাদেরকে বললাম সেটাই দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের জাতীয় কংগ্রেসের যা কিছু ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এই ধরনের ভিডিও তোমাদের আরও দরকার আছে কি না, কোন টপিকের উপরে, সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবার চেষ্টা করব। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।